বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফের আগ্রাসনের চেষ্টা করলে ইসরায়েলকে শক্তিশালী জবাবের হুঁশিয়ারি ইরানের। গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫৪ জন, প্রাণহানি বেড়ে ৩৪,১৫১তে। এরপর জানিয়ে দিব রাশিয়া বড় ধরনের আঘাত হানার চেষ্টা করতে পারে। এবং সর্বশেষ জানিয়ে দিব মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, সব আরোহী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফের আগ্রাসনের চেষ্টা করলে ইসরায়েলকে শক্তিশালী জবাবের হুঁশিয়ারি ইরানের। আরেকটি আগ্রাসনের চেষ্টা করলে ইসরায়েলকে শক্তিশালী জবাবের হুঁশিয়ারি দিল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কায়ানি বলেছেন, ইসরায়েল যদি ইরানের উপরে কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে আরো শক্তিশালী জবাব দেওয়া হবে। সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিং এ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। নাসের কায়ানি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছিল তার বৈধ এবং চরম জবাব দিয়েছে। ফের যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে ইরানের জবাব হবে আরো বেশি কঠোর। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কর্পসের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি, তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমি ছাড়াও আরো ৫ জন সহকারী অফিসার নিহত হন। এর প্রতিশোধ হিসেবে গত ১৩ এপ্রিল দিবাগত রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সিরিজ হামলা চালায় ইরান। ট্রু প্রমিস নামের প্রতিশোধমূলক ওই হামলায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি তেহরানের। এদিকে ইরানের পক্ষ থেকে ওই প্রতিশোধমূলক হামলার পর ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তাকে আগ্রাসীদের জন্য পুরস্কার বলে উল্লেখ করেন নাসের কানানি। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ইরান তার বৈধ অধিকার হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে আর তার জন্য ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে, এটি বিস্ময়কর ব্যাপার। অথচ গাজায় অবর্ণনীয় বর্বরতা চালালেও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নকে মনে করিয়ে দেন যে ইরান তার বিরুদ্ধে আগে আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে গেছে। নিষেধাজ্ঞা নীতি একটি ব্যর্থ নীতি আখ্যা দিয়ে নাসের কানানি ইউরোপীয় ইউনিয়নকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। সূত্র সিনহুয়া। গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছে। বিক্ষোভ থামাতে সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয়ের কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার ভয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে ক্লাস নেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বার্কলে সহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়ছে। এদিকে বিক্ষোভ বন্ধ করে ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের উপর দিন দিন চাপ বাড়ছে বলে জানা গেছে। গত ডিসেম্বরের ৭ অক্টোবর হামাসের হামলার জের ধরে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হয়। এরপর থেকে এই যুদ্ধের পক্ষে বিপক্ষে বিক্ষোভ ও তর্ক বিতর্কের চর্চা বাড়তে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে। বিক্ষোভ সামাল দিতে গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে বিক্ষোভকারী কয়েক ডজন শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করে, যা বিশ্বের বেশ আলোচিত হয়। অন্যদিকে শিক্ষার্থীদের গ্রেপ্তারের ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী প্রায় ৫০ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়টির কয়েকশো শিক্ষার্থী গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে বিক্ষোভ প্রতিবাদ চালিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য বিক্ষোভকারীদের একাধিকবার অনুরোধ জানালেও তারা সেটি উপেক্ষা করে। সে কারণে অনেকটা বাধ্য হয়ে তারা পুলিশে খবর দিয়েছেন। অন্যদিকে বিক্ষোভকারীদের অনেকেই সামরিক অস্ত্র তৈরি খাতে বিনিয়োগ কমানোর আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আরো যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অব মিশিগান, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং এমারসন কলেজ। কলম্বিয়ার প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমতো তাঁবুটা নিয়ে সেখানে অবস্থান নিয়েছে। অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয়ের মতো নিউ ইয়র্ক ইউনিভার্সিটির বিক্ষোভকারী শিক্ষার্থীরাও ইসরায়েলি অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলো থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীরা বলেন যে তাদের প্রতিবাদ ও সমালোচনা কেবল ইসরায়েল রাষ্ট্রের কার্যক্রমের বিরুদ্ধে। এদিকে সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে আপাতত তাদের সব ক্লাস অনলাইনে চলবে। ভীতিকর ও হয়রানিমূলক আচরণ এড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনোচে শফিক। যেসব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকেন না তাদেরকে ক্যাম্পাসের বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টির সাথে সম্পৃক্ত একজন ইহুদি ধর্মযাজক ও কলম্বিয়ার ৩০০ ইহুদি শিক্ষার্থীর কাছে একটি বার্তা পাঠিয়েছেন যাতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্যাম্পাস না আসার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া প্রকাশিত বিবৃতিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর শফিক বলেছেন যে ক্যাম্পাসকে অশান্ত করার জন্যই কলম্বিয়ার সাথে সম্পৃক্ত নয় এমন একদল ব্যক্তি বিক্ষোভ ছড়িয়ে নিজেদের স্বার্থ উদ্ধার
উদ্ধার করতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। এই সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করছে। বিবৃতিতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে ডক্টর শফিক গত সপ্তাহে ক্যাপিটাল হিলে গিয়েছিলেন। সেখানে মার্কিন সরকারের একটি কমিটির সামনে তারা সাক্ষ্য দিয়েছেন। নিউ ইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিকের নেতৃত্বে ফেডারেল আইন প্রণেতাদের একটি দল সোমবার একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, যেখানে ডক্টর শফিককে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরো 54, প্রাণহানি বেড়ে 34,151। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় আরো অন্তত 54 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছে আরো 104 জন। এ নিয়ে গত সপ্তাহের 7 অক্টোবর থেকে চলমান এই যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,151 জনে। মোট আহত হয়েছে 77,084 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের 85% বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে অঞ্চলটির 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ আরো বলছে, দীর্ঘ এ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। এছাড়াও খাবার, পানি, ঔষধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটিতে 23 লাখের বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন। গত মাসের শেষের দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাশ করেন। হামাস ওই প্রস্তাবকে স্বাগত জানালেও ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনি ছিটমহলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যার অভিযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে আইসিজে একটি অন্তর্বর্তী রুল জারি করে তেল আবিবকে গণহত্যামূলক কাজ বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের গ্যারান্টি দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। সূত্র সিনহুয়া আল জাজিরা। রাশিয়া বড় ধরনের আঘাত আনার চেষ্টা করতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই সময়ে বড় ধরনের আঘাত আনার চেষ্টা করতে পারে। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী সপ্তাহগুলোতে যুদ্ধক্ষেত্রের অবস্থা খারাপ হতে পারে। তিনি জানিয়েছেন, আমি মনে করছি সামনের কঠিন সময় আসছে, তবে অনেকে বলছেন বিপর্যয় হবে, আমি বলছি সেরকম কিছু হবে না। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তর শহর খার্কিভে বিমান হামলা করেছে রাশিয়া। সেই হামলায় খার্কিভের টিভি সম্প্রচার পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছে। তিনি বলেছেন, এই আক্রমণের ফলে ডিজিটাল টিভি সিগন্যাল ব্যাহত হয়েছে। তিনি জানিয়েছেন, রাশিয়ার আক্রমণের সময় অ্যালার্ম বেজেছিল, তখন কর্মীরা নিরাপদ আশ্রয়ে চলে যান, ফলে কেউ হতাহত হন। বার্তা সংস্থা এএপি জানিয়েছে, রাশিয়ার হামলায় টিভি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে টাওয়ারের উপরের অংশ ভেঙে পড়েছে এবং সেখান থেকে ধোঁয়াও বের হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সামরিক সাহায্য দেওয়া হবে। ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করে বাইডেন বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। জেলেনস্কি বলছেন, তিনি ও বাইডেন রাশিয়ার কৌশল নিয়ে কথা বলেছেন। রাশিয়া যেভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে আক্রমণ তীব্র করেছে তা নিয়ে কথা হয়েছে। খার্কিভে টিভি টাওয়ারে রাশিয়া হামলার প্রসঙ্গ তাদের আলোচনা এসেছে। মাঝ আকাশে 2 হেলিকপ্টারের সংঘর্ষ, সব আরোহী নিহত। মালয়েশিয়ার মাঝ আকাশে নৌবাহিনীর 2টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টার দুটির সব আরোহী নিহত হয়েছে। রয়্যাল মালয়েশিয়ার নৌবাহিনীর একটি অনুষ্ঠানের মহড়ার সময় হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়। মালয়েশিয়ার লুমাত শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই 2টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এরপরই হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়। জানা গেছে, 2টি হেলিকপ্টার অন্তত 10 জন ক্রু ছিলেন, তাদের সকলেই নিহত হয়েছেন। সূত্র বিবিসি।